আসসালামু আলাইকুম। বাংলাদেশ সিঙ্গাপুরের ম্যাচটা শেষ হয়েছে প্রায় 2 সপ্তাহ আগে। এখন পর্যন্ত বাংলাদেশ ফুটবল ফেডারেশন থেকে কোনো ধরনের তলব করা হয়নি প্রধান কোচ হাবিয়ার ক্যাবরেরাকে এবং তাকে ছুটি দেওয়া হয়েছে এবং তিনি এখন ছুটি কাটাতে স্পেনে অবস্থান করছেন। এবং যে ম্যাচকে ঘিরে বাংলাদেশের প্রত্যেকটা ফুটবল সমর্থক আবার মাঠে আসা শুরু করে দিয়েছিল এবং যে ম্যাচকে ঘিরে বাংলাদেশের প্রত্যেকটা সমর্থকের মধ্যে একটা অনন্য আকাঙ্ক্ষা ছিল বা একটা ইচ্ছা ছিল বা একটা আশা ছিল যে সিঙ্গাপুরকে হারিয়ে আমরা বাংলাদেশ ফুটবল কতটা শক্তিশালী হয়েছি সেটার জানান পুরো বিশ্বকে দিব। কিন্তু বাংলাদেশ সিঙ্গাপুরের বিপক্ষে যে ম্যাচটা খেলতে নেমেছে সেই ম্যাচে বাংলাদেশের প্রধান কোচ হাবিয়ার ক্যাবরেরা যে ভুলগুলো করেছে এবং যেই ভুলের কারণে বাংলাদেশ ম্যাচে জয়হীন ছিল সেটার ব্যাপারে বাংলাদেশ ফুটবল ফেডারেশন এখন পর্যন্ত প্রধান কোচ হাবিয়ার ক্যাবরেরাকে কোনো ধরনের তলব করা হয়নি, কোনো ধরনের জিজ্ঞাসাবাদ করা হয়নি বা তার কাছে জানতে চাওয়া হয়নি যে বাংলাদেশ কেন ঘরের মাঠে এত ভালো খেলা বা এত বেশি প্রত্যাশিত একটা ম্যাচ সেই ম্যাচে জয়হীন থাকলো। দেখেন ওই ম্যাচে কি হয়েছে সেটা এখন পর্যন্ত সবাই জানি, আমরা যারা খেলাটা দেখেছি বা যারা পরে দেখেছেন বা এটা নিয়ে অনেক কথা হয়েছে। কিন্তু যে ম্যাসিভ ভুলগুলো ছিল এর মধ্যে প্রথম যে ভুল সেটা হচ্ছে রাকিব হোসাইন। তিনি রাইট উইংয়ে সবসময় খেলে থাকেন এবং তিনি দুর্দান্ত পারফর্মার এবং তাকে নাম্বার 9 পজিশনে খেলা এবং শাহরিয়ার ইমন যিনি একদম শুরু থেকে নাম্বার 9 পজিশনে খেলেছেন তাকে রাইট উইংয়ে খেলানো এবং একটা পর্যায়ে যখন একটা গোল বাংলাদেশ শোধ করলো এরপরে বাংলাদেশ যেভাবে আক্রমণ করেছে ঠিক সেই সময় রাকিব হোসেনকে একদম রাইট ব্যাকে নিয়ে আসা, এই যে ম্যাসিভ ভুলগুলো, এই ভুলগুলো তো আমরা সবাই জানি। কিন্তু বাংলাদেশ ফুটবল ফেডারেশন থেকে এখন পর্যন্ত হাতে গোনা কয়েকটা পরিচালক ব্যতীত এখন পর্যন্ত কেউ কোচের বিরুদ্ধে কোনো ধরনের এলিগেশন তোলেনি এবং সবাই দোষ দিয়েছে প্লেয়ারদের। কেউ দোষ দিয়েছে গোলকিপার মিতুল মার্মাকে, কেউ দিচ্ছে সাদ উদ্দিনকে। কিন্তু আসলে যেটা হয়েছে বাংলাদেশ দল যেভাবে ম্যাচে খেলেছে সেটা কিন্তু আমরা সবাই জানি এবং শেষ মোমেন্টে গিয়ে বাংলাদেশ যদি ওই সুযোগগুলো হাতছাড়া না করতো তাহলে কিন্তু এই প্রবলেমগুলো কখনোই হতো না। এবং আপনি যদি দেখেন যে ম্যাচের একটা সময় গিয়ে হামজা চৌধুরী এবং আমির খান তারা কিন্তু ম্যাচের মাঝখানে একটা কথা কাটাকাটি পর্যায়ে চলে গিয়েছিল, কারণ একটা প্লেয়ার চেঞ্জ করতে গিয়ে প্রায় 5 মিনিটের বেশি সময় নিয়ে ফেলেছিল এবং এই যে প্লেয়ার চেঞ্জ কাকে রেখে কাকে নামাবে বা কাকে তুলবে এই সিদ্ধান্ত কিন্তু প্রধান কোচ হাবিয়ার ক্যাবরেরার পক্ষ থেকেই আসে। কিন্তু আমরা প্রথমে যখন দেখলাম যে সাদউদ্দিনকে সাবস্টিটিউট করে অন্য একটা প্লেয়ারকে নামানো হবে এবং সাদ মাঠের ভিতর থেকে একটা ইঙ্গিত যখন দিয়েছেন তখন তাকে বাদ দিয়ে অন্য একজন প্লেয়ারকে তোলার একটা সিদ্ধান্ত নেয় এবং ঠিক এই কারণেই ম্যাচের যে ফোর্থ রেফারি ছিল তার সাথে এবং বাংলাদেশের ম্যানেজার আমির খান এবং তাদের মধ্যে এক প্রকার একটু সময় নিচ্ছিল অনেক বেশি, প্রায় 5 থেকে 7 মিনিটের মতো ওইখানেই সময় চলে গিয়েছে এবং বাংলাদেশ যখন একদম এগ্রেসিভ এবং অ্যাটাকিং ফুটবলটা খেলা শুরু করে দিয়েছিল ঠিক ওই মোমেন্টে গিয়ে যে এই ব্লেন্ডারটা করা সেটা কিন্তু কোনোভাবেই বাংলাদেশ দলের ম্যানেজার এবং বাংলাদেশ দলের প্রধান কোচ তারা কিন্তু কোনোভাবেই এড়াতে পারে না। কারণ আপনি যখন কোনো ফুটবল প্লেয়ারকে বা কোনো প্লেয়ারকে সাবস্টিটিউট করবেন সেটা তো আগে থেকে জানানো থাকে এবং প্লেয়াররা কিন্তু সেটা আগে থেকে ইঙ্গিত পেয়ে থাকে। কিন্তু যখন একটা প্লেয়ারকে সাবস্টিটিউট করতে আসবে, আসার পর মুহূর্তে যখন তিনি না করবেন এবং তিনি উঠে যাবেন না, তার পরিবর্তে আরেকজন প্লেয়ারকে নামানো হবে, এটা নিয়ে যখন আপনার দল পিছিয়ে আছে এবং সেই মোমেন্টে আপনার দল অনেক বেশি অ্যাটাকিং ফুটবল খেলছে এবং সেই মোমেন্টে আপনার দলের ম্যানেজার কোচ সহ সবাই যে খেলাটা স্লো করে দিয়েছে এইটার দায়ভার কি আপনি হাবিয়ার ক্যাবরেরার উপর থেকে অন্য কারোর উপরে দিতে পারেন? এবং হাবিয়ার ক্যাবরেরা তিনি যদি এটা চিন্তা করতেন যে কোন কোন প্লেয়ারকে সাবস্টিটিউট করবে, কাকে কোথায় খেলাবে, সেটা কিন্তু তিনি ডিসাইড করবে এবং তার সিদ্ধান্ত বা তার যে ডিসিশন সেই ডিসিশন মোতাবেক কিন্তু বাংলাদেশের ম্যানেজার আমির খান তারা কিন্তু প্লেয়ার চেঞ্জ করবে। কিন্তু এই যে টোটাল যে সিনারিওটা আমরা দেখেছি যে হামজা চৌধুরী তিনি ফ্রি কিক নিয়ে বাদ দিয়ে তিনি এসে ফোর্থ রেফারি এবং বাংলাদেশ দলের ম্যানেজারকে বারবার বলছিল যে কেন এত দেরি হচ্ছে, আমরা তো পিছিয়ে আছি, আমাদের তাড়াতাড়ি খেলাটা শুরু করতে হবে। এই যে মেজর ভুলগুলো, এই মেজর ভুলগুলো কোচিং স্টাফ থেকে শুরু করে ম্যানেজার কেউ কি এই দায় এড়াতে পারে? এড়াতে কিন্তু পারে না। কিন্তু এই ছোট ছোট বিষয় নিয়ে কিন্তু এখন পর্যন্ত বাংলাদেশ ফুটবল ফেডারেশন থেকে কোনো ধরনের কোনো কথা বলা হয়নি এবং প্রধান কোচ হাবিয়ার ক্যাবরেরাকে প্রায় 15 থেকে 20,000 ডলার বেতন দেওয়া হয় এবং তার মাধ্যমে বাংলাদেশ কতটুকু উপকৃত হয়েছে সেটা আমার এখন পর্যন্ত জানা নেই এবং তিনি কতটুকু ভালো ফলাফল করেছে সেটাও আমরা জানি না। এবং যখন আমরা ইন্ডিয়ার বিপক্ষে ইন্ডিয়ার ঘরের মাঠে ড্র করে আসলাম তখন তাকে নিয়ে অনেক বাহবা দিয়েছে, কিন্তু ওই ম্যাচটা চাইলে আমরা জিততে পারতাম এবং ওই ম্যাচে কিন্তু আমাদের জেতাটা অনেক বেশি আমাদের পক্ষেই কাজ করেছে এবং পারফরমেন্স কিন্তু আমরাই ভালো করেছি, কিন্তু ওই ম্যাচে কিন্তু আমরা ফলাফল বের করতে পারিনি। এবং বাংলাদেশ যখন নিজেদের ঘরের মাঠে জাতীয় স্টেডিয়ামে সিঙ্গাপুরের বিপক্ষে ম্যাচকে ঘিরে যে আয়োজনগুলো ছিল এবং বাংলাদেশ দল ওইখান থেকে জয়লাভ করে
ঘরে ফিরবে এবং বাংলাদেশের দর্শকরা অনেক বেশি আনন্দ উল্লাস করবে, কিন্তু সেইখানেও একদম প্রথম যে বাধা সেটা হচ্ছে বাংলাদেশ দলের প্রধান কোচ হাবের কাবরেরা। আমরা সবাই জানি যে একটা প্লেয়ার যেখানে ন্যাচারালি ফুটবল খেলে থাকে তারা চাইলে সব জায়গায় খেলতে পারবে, কিন্তু এত বিগ একটা ম্যাচে এসে আপনি যদি এত বড় একটা ভুল করে ফেলেন তাহলে সেই ভুলের যে মাসুলটা সেটা কিন্তু আপনাকে ম্যাচে দিতে হবে, এবং বাংলাদেশ কিন্তু খুব ভালোভাবেই দিয়েছে। প্রথমত হচ্ছে দেশের সেরা লেফট ব্যাক ইসা ফয়সাল, তাকে কিন্তু ম্যাচে কয়েকটা ম্যাচ যাবো তাকে কিন্তু বাংলাদেশের প্রধান কোচ হাবের কাবরেরা খেলাচ্ছে না, এবং তার জায়গায় সাদউদ্দিনকে খেলাচ্ছে, এবং সাদউদ্দিন ম্যাচে কত ভুল করেছে সেটা আমি আপনি সবাই জানি। বাট তাকে কিন্তু যখন সাবস্টিটিউট করে না উঠানোর কথা হচ্ছিল তখন তিনি মাঠ থেকে একটা ইঙ্গিত দেন, এরপরে কিন্তু অন্য একটা প্লেয়ারকে চেঞ্জ করার একটা মানে তড়িঘড়ি করে চেঞ্জ করতে চাই, এবং সেখানে কিন্তু প্রায় 5 মিনিট সময় চলে যায়। এবং ম্যাচে বাংলাদেশ যখন দ্বিতীয় গোলটা কনসিভ করে তখন সেখানে সাদউদ্দিনের কতটুকু মিস্টেক ছিল সেটা কিন্তু আমরা সবাই দেখেছি, এবং ওপেনলি, এবং সেখানে মিতুল মারমারও কিছু একটা ভুল ছিল যে তিনি যখন সেকেন্ডবার তিনি বলটাকে ক্লিয়ার করতে পারলেন এবং বক্সের বাইরে তিনি দিতে পারলেন না, এটা কিন্তু তারও ভুল ছিল। কিন্তু যে ভুলটা সাদউদ্দিন করেছে সেটা যদি তিনি না করতেন বা তাকে যদি ভালোভাবে মার্কিং করতে পারতেন সিঙ্গাপুরের ওই স্ট্রাইকারকে, তাহলে কিন্তু সেখান থেকে গোল না হওয়ার পসিবিলিটি অনেক বেশি ছিল। এবং একই সাথে রাকিব হোসেন, যিনি আসলে প্রথম থেকে তিনি রাইট উইংয়ে ফুটবল খেলে থাকেন, তিনি রাইট উইংয়ে খুব পরীক্ষিত একজন ফুটবলার, এবং সেখান থেকে তিনি গোল করতে পারেন, এবং তাকে নাম্বার 9 পজিশনে নিয়ে আসা, এবং যখন বাংলাদেশ অনেক বেশি অ্যাটাকিং ফুটবল খেলা শুরু করলো তখন তাকে রাইট ব্যাকে নিয়ে আসার যে যুক্তিকতা সেটা আসলে আমি জানি না যে বাংলাদেশের প্রধান কোচ হাবের কাবরেরার মাথায় কি কাজ করতেছিল। এবং আমরা সবাই জানি যে কোনো দেশের ফুটবল ফেডারেশন তারা সবসময় কোচের পক্ষই নেবে এবং কোচের পক্ষ নিয়ে কথা বলবে, কিন্তু কিছু টাকার জন্য বা কিছু বেতনের কারণে যদি এরকমের একটা কোচকে আমরা দিনের পর দিন বেতন দিয়ে যাই, কোচকে জাতীয় দলের সাথে রাখি, তাহলে জাতীয় দল অন্তত এখান থেকে ভালো কোনো কিছু পাবে না বা এখান থেকে বাংলাদেশ দল জয়লাভ করতে পারবে না। কারণ সিঙ্গাপুরের বিপক্ষে ম্যাচে সামিদ সোম, হামজা চৌধুরী, ফাহামিদুল ইসলাম বা আরো যারা ফুটবল খেলেছে সবাই কিন্তু নিজেদের 120% দিয়ে খেলেছে, কিন্তু আমরা শেষ মোমেন্টে যে ডেলিভারি করা সেটা কিন্তু আমরা করতে পারিনি, এবং সেটা না করার পিছনে কিন্তু হাবের কাবরেরার যে একটা দায় সেটা কিন্তু অবশ্যই নিতে হবে। এবং তিনি আলামিনকে বারবার উপেক্ষা করে এবং তাকে না খেলানো, এবং রাকিব হোসেনকে রাইট উইং থেকে নাম্বার 9 পজিশনে খেলানো, এবং শাহরিয়ার ইমন তিনি প্রথম থেকে নাম্বার 9 পজিশনে খেলে ফুটবল শিখেছেন, এবং তিনি অ্যাজ এ স্ট্রাইকার হিসেবে ঘরোয়া লিগেও তিনি খেলে আসেন, কিন্তু তাকে রাইট উইংয়ে খেলা, রাকিব হোসেনকে নাম্বার 9 পজিশনে খেলানো, এই সবকিছু মিলে কিন্তু আপনি বলতে পারেন যে বাংলাদেশ দল এই ম্যাচে প্রথমেই পিছিয়ে ছিল সেটা কিন্তু একদম শুরু থেকে, কারণ রাকিব হোসেন কখনো নাম্বার 9 পজিশনে খেলেননি, এবং তার যে এক্সপিরিয়েন্স সেটা কিন্তু অনেক বেশি মানে একদম স্পষ্ট মাঠের ভিতরে দেখা যাচ্ছিল। কিন্তু এইখানে এত বড় বড় ভুল করার পরেও বাংলাদেশের প্রধান কোচ হাবের কাবরেরাকে নিয়ে বাংলাদেশ ফুটবল ফেডারেশন থেকে কোনো ধরনের কোনো তলব করা বা তার থেকে যে জানতে চাওয়া যে এই যে ম্যাসিভ ভুলগুলো মাঠের মধ্যে করা হলো কেন করা হলো, এই ধরনের কোনো কিছু জানতে চাওয়া হয়নি, বরং তাকে ছুটি দেওয়া হয়েছে এবং তিনি এখন ছুটি কাটাচ্ছে। তিনি কবে দেশে আসবে, দলের সাথে যোগ দিবে, তিনি দলকে নিয়ে কি পরিকল্পনা করছে সেটা নিয়ে কিন্তু এখন পর্যন্ত ধোঁয়াশা। হাতে গোনা কয়েকটা পরিচালক যারা বলেছেন যে হাবের কাবরেরাকে এখনই বাদ দিতে হবে, কিন্তু বাংলাদেশ ফুটবল ফেডারেশন থেকে যে আয়োজনটা করা হচ্ছে বা যে ধরনের উদ্যোগ নেওয়া হচ্ছে যে তাকে আগামী এপ্রিল মাস পর্যন্ত বাংলাদেশ ফুটবল ফেডারেশন ক্যারি করবে, হয়তো তাকে জাতীয় দলের কোচ হিসেবে রাখবে না, না রেখে তাকে হয়তো কোনো একটা ইমার্জিং দল বা কোনো একটা বয়সভিত্তিক দলের দায়িত্ব তাকে দেওয়া হবে। কিন্তু আমার প্রশ্ন হচ্ছে যে তিনি জাতীয় দলে যে কাজটা করেছেন এটা তো ওপেনলি সবার সামনে খেলা হয়, বাট যখন তিনি ওই টাইপের বয়সভিত্তিক দলের দায়িত্ব পালন করবে তখন তিনি এর চেয়ে খারাপ কোনো কাজ করবেন না, তার গ্যারান্টি কে দিবে? হয়তো আমাদের কিছু টাকা এক্সট্রা দিতে হবে, কিন্তু এই টাকার বিনিময়ে যদি বাংলাদেশ ফুটবলটা বেঁচে যায় বা এখান থেকে ভালো কিছু পাই তাহলে সেটাই তো ভালো। কিন্তু বাংলাদেশ ফুটবল ফেডারেশন এখন পর্যন্ত এইটা নিয়ে কোনো ধরনের অফিসিয়ালি কোনো ঘোষণা দেয়নি, এবং যা হচ্ছে আমরা দেখে যাচ্ছি। সো আপনাদের মতামত আশা করছি। ধন্যবাদ সবাইকে।